জনাব দিলীপ বড়ুয়া, আমরা দুর্নীতি নিয়ে অনেক ধরনের কথা শুনছি, জানছি, বলছি। আপনি নিজেও বলেছেন 2023 সালের মানে আমরা যদি গুগলে আপনার নাম লিখি আমরা দেখব যে অসংখ্য কথা আপনি দুর্নীতির বিরুদ্ধে, মাদকের ক্ষেত্রে আরো অনেক রকমের অন্যায় এই সরকারের বিরুদ্ধে আপনি নানা সময় বলেছেন। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি কি মনে করেন যে দুর্নীতির ক্ষেত্রে যাদের নাম বেরিয়ে আসছে এটা কি ইঙ্গিত করে যে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় পর্যন্ত এই দুর্নীতির সাথে সরাসরি সম্পৃক্ততা রয়েছে, বা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে সরাসরি অংশগ্রহণ করা ছাড়া এই দুর্নীতি আসলে সম্ভব ছিল না, মানে এই মাপের দুর্নীতি? এই ব্যাপারে আপনার কি মন্তব্য? ধন্যবাদ আপনারা অগণিত শ্রোতা দর্শকদের। আমি এই ব্যাপারে বলতে চাই, আমাদের 14 দলীয় জোট যখন গঠিত হয় তখন আমাদের যে ম্যানিফেস্টো, 23 দফার ম্যানিফেস্টোতে ছিল যে দুর্নীতি বিরোধী আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে এবং আমরা ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত একটা সমাজ উপহার দেব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে ওই সময় যে দুর্নীতি ছিল এখন মনে হয় দুর্নীতির টোটাল রাষ্ট্রীয় পর্যায়ে এবং একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এই প্রাতিষ্ঠানিক রূপ থেকে আপনার ষষ্ঠ বোল্ড ভূমিকা না রাখলে এই দুর্নীতি বিরোধী আন্দোলন, সরকারের আন্দোলন সফল হবে না। এবং যারা কালো টাকার সৃষ্টি করে এবং কালো টাকার মালিক, এরা কিন্তু প্রধানমন্ত্রীর আশেপাশে ঘুরে। আমরা যারা প্রধানমন্ত্রীর দুঃসময়ে ছিলাম, আন্দোলন সংগ্রাম করেছি, এদেরকে তখন দেখা যায়। এখন এরা সবাই সাদা দরবেশ বলেন, কালো দরবেশ বলেন, আরো অনেক নতুন নতুন আপনার ওবায়দুল কাদেরের কথা মতো যে আপনার আমাদের অনেক কাউয়া এসেছে, এই কাউয়ারা এখন সব খেয়ে যাচ্ছে এবং নিয়ে যাচ্ছে কোথায়? ফরেন কান্ট্রিগুলোতে। এই যে একটা সিস্টেম, প্রশাসন দুর্নীতিগ্রস্ত, টোটালি প্রশাসন দুর্নীতিগ্রস্ত। আইজি সাহেবের কি মূল্যবোধ হয়েছে? তার এই হাজার হাজার কোটি টাকা দরকার। এখানে পুলিশ অফিসারদের কি দরকার হয়েছে? সিভিল প্রশাসনের কি দরকার হয়েছে? তারা হাজার হাজার কোটি টাকার মালিক হবে। এবং প্রশাসনের যদি আপনার কিছুটা ডেসেট সাপোর্ট, যেটাকে বলা হয় ডেসেট সাপোর্ট না থাকতো, তাহলে এই দুর্নীতি আমরা যখন প্রসার করতো না। আমরা 2009 সাল থেকে 14 সাল পর্যন্ত ক্ষমতায় যখন ছিলাম, ওই সময় আপনি দেখুন যারা যারা মন্ত্রী ছিল বা সচিব ছিল, তারা কিন্তু এই ধরনের দুর্নীতি করার সাহস পায়নি। এখন সাহস পাচ্ছে কেন? এখন সাহস পাচ্ছে যে এই কারণে যে আমরা এটা মেন করি না। আমার মনে আছে 2019 সালে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা দখলের পর জাতির উদ্দেশ্যে ভাষণে উনি বলেছিলেন ওনার মূল এবং ফাইট হবে দুর্নীতির বিরুদ্ধে এবং মাদকাসক্তির বিরুদ্ধে। কিন্তু এখন আমরা কি দেখছি? আজকে দুর্নীতি যদি 19 সাল থেকে বা 14 সালের পর থেকে না হতো, তাহলে একজন আইজিপির পক্ষে হাজার হাজার কোটি টাকা বানানো সম্ভব ছিল না। অথবা অন্যান্য সিভিল গ্রুপের বলেন, সোনাচারার বলেন, এবং এটা ঠিক যে এমপি এর প্রায় 80% দুর্নীতিগ্রস্ত, এবং যাদের টাকা আছে, যাদের নমিনেশন আছে, যাদের আপনার সংগ্রামী ভূমিকা আছে, তাদেরকে জনাব দিলীপ বড়ুয়া, আপনার কথা আমি বলতেছিলাম যে আপনি কিন্তু এই কথাগুলি খুব স্পষ্ট করে বলেন, পরিষ্কার করে বলেন, আজও স্পষ্ট করে বললেন, পরিষ্কার করে বললেন। কিন্তু আমাদের একটা প্রশ্ন হচ্ছে যে আপনি কিন্তু এর আগেও বলেছেন বর্তমান নির্বাচিত 80% এমপি চোরা কারবারে জড়িত বা দুর্নীতির সাথে জড়িত, সেরকম কথা কিন্তু আপনি বলেছেন। কিন্তু আমাদের প্রশ্ন যে তারপরও আপনি 2004 সালে যে দুর্নীতির কারণে যে সরকারের বিরুদ্ধে আপনারা আন্দোলন করলেন, যে সরকারের বিরুদ্ধে আপনারা অবস্থান করে তুলেন, একই ধরনের দুর্নীতি বা তার চেয়ে বেশি দুর্নীতি করা থাকা সত্ত্বেও এই সরকারের বিরুদ্ধে আপনারা শুধু মুখের কথাই বলছেন, কোনো আন্দোলনও করছেন না, কোনো সংগ্রামে নিজেদেরকে বিবৃত করছেন না। এটার কারণ আসলে কি? দুইটা কারণ আছে এটা। একটা কারণ হচ্ছে যে একটা জোট যখন হয় কতগুলো ইস্যু নিয়ে, এবং এই জোট যখন ভাঙে আবার কতগুলো ইস্যু নিয়ে। তবে আমার যে উপলব্ধি হচ্ছে 14 দলীয় জোট, এটা হচ্ছে
মৃত বাঘ অথবা মৃত আপনার সিংহ। এটা কি জনাব দিলীপ বড়ুয়া 14 দল কি আসলে কোনোদিন বাঘ সিংহ কিছু ছিল? মানে আওয়ামী লীগ বাদ দিলে তো আপনারা না, বাঘ সিংহের কথা আওয়ামী লীগ বা 14 দলের কথা ওইভাবে বলছি না। তার যে আন্দোলনের সহ্য ছিল, আন্দোলনের ডেমোক্রেটিক কমিটমেন্ট ছিল, আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এই গুরুত্বপূর্ণ অনেক গণ আন্দোলন সৃষ্টি করেছে, এটা তো সত্য। কাজেই আমি এই অর্থে বলছি আর কি। এখন সেই জিনিসগুলো আপনার এখনো দুর্নীতি এটা অ্যাক্সিলারেট করছে অনেক বেশি, এর অবয়ব অনেক বেশি, এবং বিভিন্ন ক্ষেত্রে দলীয় নেতা সাতক্ষণ মাপ। কিন্তু এই যে সিচুয়েশন, আমি এই প্রশ্নটা করছিলাম আপনার কাছে, আমি বিস্তারিত শুনবো যে কোন দুইটি কারণ, আপনি দুইটি কারণের কথা বলছিলেন যে কেন এই সরকারের বিরুদ্ধে আপনারা সর্বাত্মক আন্দোলন করছেন না, সরকারকে আসলে লাল কার্ড দেখাচ্ছেন না। আমাদের আরেকটা ভয় আছে, সেই ভয় আছে যে প্রথমত ভয় আছে এই সরকারের বর্তমানে যে সরকার আসবে, বিএনপি বলে এরা আসলে আমাদের অনেকগুলো বেসিক জিনিস পরিবর্তন হয়ে যাবে। এবং এটার একটা আমার ভয় হচ্ছে এটা ইসলামিক রাষ্ট্রে রূপান্তরিত হবে, যেটা আমাদের কাম্য নয়। এটা একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে জনাব দিলীপ বড়ুয়া একটু বুঝার জন্য, যে ধরেন যদি বাংলাদেশের বেশিরভাগ জনগণ যদি এই রাষ্ট্রকে ইসলামিক রাষ্ট্র করতে চায়, তাইলেও কি আমাদের উচিত যে এই রাষ্ট্রকে ইসলামিক রাষ্ট্র না হতে দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখা? প্রশ্নটা হচ্ছে যে আমরা প্রগতিশীল আন্দোলন করছি, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ চাই। যারা চায় তারা অবশ্যই, এবং তাদের যে আপনার বিভিন্ন ধরনের হিংস্রতা, আপনি যখন এই যে বাংলা ভাইয়ের যে হিংস্রতা বা অন্যান্য যে আপনার মৌলবাদী শক্তির যে হিংস্রতা, এবং আমাদের ইয়াতে আপনার 14 সালে, সম্ভবত 14 সাল, সেটা হলো যে হোলি আর্টিসানের যে ঘটনা ঘটানো হয়েছে, এই সমস্ত কারণে তাদের হিংস্রতা গুলাকে আমরা উপলব্ধি করেছি। এবং তারা রাষ্ট্রীয় পর্যায়ে যখন ক্ষমতা পাবে, তখন এই দেশের প্রগতিশীল আন্দোলনের আপনার টুটি চেপে ধরবে এবং তাদেরকে এক ধরনের প্রতিপন্ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। একটা দিক। আরেকটা যদি আপনি একটু দ্রুত বলেন, তাহলে আমরা পরবর্তী, মানে আমরা একটু ব্যারিস্টার পার্থের কাছে। আচ্ছা, আর দ্রুত বলতেছি। আরেকটা হচ্ছে রাষ্ট্রীয় ইনস্টিটিউশন এখন সর্বক্ষেত্রে, একেবারে কোর্ট কাছারি থেকে আরম্ভ করে বিভিন্ন পাবলিক সার্ভিস কমিশনে আপনি দেখেন, আপনি বাংলাদেশ ব্যাংক দেখেন, এই যে স্পর্শকাতর ইনস্টিটিউশন গুলি পর্যন্ত আছে যে দুর্নীতিতে সয়ালাভ হয়ে গেছে। এবং এই দুর্নীতিতে যে জয়েন্ট পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, উনি জানবেন না বললো কি উনি পার পাবেন? বা ওই সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনি কি পার পাবেন? রিয়েল সেন্সে এদের জ্ঞাতে বা অজ্ঞাতে হয়তো এটা সংগঠিত হতে পারে। এবং অন্যান্য ইনস্টিটিউশনও, এবং সেনাবাহিনীর প্রধান, আইজিপি, এগুলো যে হয়েছে, এটা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ছাড়া সম্ভব নয়। সেই জন্য আপনার এই ভয় থেকে আপনি আওয়ামী লীগ সাপোর্ট করছেন। আমরা একটু ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর কাছে আসি। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, যেহেতু একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারে জনাব দিলীপ বড়ুয়া একটা মন্তব্য করেছেন, এই বিষয়ে যদি আপনি মন্তব্য কিছু করতে চান, নইলে আমি প্রশ্ন করতে পারি আপনার জন্য, যে আমার প্রশ্ন ছিল, আপনি একটু মন্তব্য করে নিতে পারেন। না, আপনি প্রশ্ন করেন, তারপর আমি একসাথে কথা। আচ্ছা, আমার প্রশ্নটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে দুর্নীতির বিরুদ্ধে যে খবরগুলি সামনে আসতে দেখি, এবং অনেকগুলি, মানে আমার চোখে পড়েছে অনেকগুলি গণমাধ্যম প্রায় হুবহু ধরনের খবর ছাপিয়েছে, আমার কাছে মনে হয় যে তাদের খবর পাওয়ার উৎসটাও প্রায় একই ধরনের। আপনার কাছে কি মনে হয় যে সরকার আসলে এই খবরগুলি হোক, সেটার জন্য এক ধরনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করছে, পিক এন্ড চুজ করছে কার বিরুদ্ধে নিউজ করা যাবে যাবে না, সেটার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? অথবা আমি যদি প্রশ্নটা এইভাবেও করি যে সরকার তো জানতো যদি এই পুলিশের শীর্ষপদে থাকা একজনের বিরুদ্ধে যদি এই পরিমাণ দুর্নীতির খবর ছাপা হয়, তাহলে সেটা সরকারের উপরে এসে পড়বে, তাও সরকার এটি যে করতে দিচ্ছে, এটা কি আপনার কি মনে হয় যে সরকার আসলে এটা কেন করতে দিচ্ছে? এতে সরকারের কি লাভ?
আপনার কাছে কি মনে হয় না যে আওয়ামী লীগ সরকারের সময় কেউ দুর্নীতি করলে, যেটা আওয়ামী লীগ দাবি করে যে তাদের সময় যদি কেউ দুর্নীতি করে তারা কেউ পার পায় না, তাদেরকে শাস্তির সম্মুখীন হতেই হয়, এই আওয়ামী লীগের যে ন্যারেটিভটা সেটা আসলে কিছুটা হলেও সত্য? যে কারণ আমরা দেখতে পাচ্ছি যে আসলে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপনার মন্তব্য একটু আমরা শুনতে চাই। ধন্যবাদ খালেদ, ধন্যবাদ। আমি প্রথমে দিলীপ ভাইয়ের একটা কথা নিয়ে আসি, যেখানে ইসলামিক রাষ্ট্রের কথা দিলীপ ভাই একটু কথা বললো, আমি একটু কারেক্ট করি না। ইসলামিক রাষ্ট্র কোনোভাবেও না জামাত ইসলামী বা বাংলা ভাই রিপ্রেজেন্ট করেন। সো বাংলা ভাই কি কর্মকাণ্ড করেছে বা জামাত ইসলামী কি করেছে সেটা দিয়ে বা হেফাজতকে সেটা দিয়ে আপনি ইসলামিক রাষ্ট্রকে কোনোভাবে আন্ডারমাইন করতে পারেন না, বিকজ দে আর নট দ্য অ্যাম্বাসেডার্স অফ ইসলামিক রাষ্ট্র। ইসলামিক রাষ্ট্র এবং ভালো ইসলামিক নেতা পাওয়ার মতো আমার ব্যক্তিগত ধারণা যে এত ভালো কপাল মনে হয় আমাদের নাই। হ্যাঁ, বিকজ এটা আল্লাহর নিয়ম। এরকম নেতৃত্ব আসা অনেক বড় ব্যাপার। পৃথিবীতে কোন দেশে আছে আমি জানি না, কিন্তু কোনোভাবেও বাংলা ভাই এবং এদের বা হোলি আর্টিসানে যারা ঘটনা ঘটিয়েছে তারা ইসলামকে রিপ্রেজেন্টও করে না, জামাত ইসলামীও করে না, এবং ইসলামিক রাষ্ট্র চালানোর মতো তাদের সেই যোগ্যতা আছে কিনা সেটা আমি জানি না। তো সুতরাং এইটা একটু ক্লিয়ার করে দেওয়া উচিত যে ইসলামিক রাষ্ট্র মানে একটা ফেইলিয়ার স্টেট। আমাকে একটু ক্ষমা করবেন, আমি একটু স্টুডিওকে বলতেছি যে আমাদের প্রযোজক ফয়সাল এই একটু সাউন্ড আমি একটু বেশি শুনতে পাচ্ছি, একটু কমিয়ে দেওয়া সম্ভব কিনা? জি পার্থ, আপনি কন্টিনিউ করবেন প্লিজ। আচ্ছা, এটা গেল এই ব্যাপারে কথা। দ্বিতীয় ব্যাপারে কথা যে আমি অত্যন্ত ইমপ্রেসড যে দাদা এত সুন্দর করে এই সরকার এগুলি করেছে, এবং পলিটিক্যালি হি ইজ কারেক্ট যেটা বলেছে যে ইস্যু ভিত্তিক জোটা, বিকজ আমি একটা বড় জোটে ছিলাম এবং ওনাদের অপশনটাও এখানে জোট থেকে বেরিয়ে এরকম সম্ভব না। কামিং ব্যাক টু ইয়োর পয়েন্ট খালেদ, আপনি যেই কথাটা খুব সুন্দর করে বলেছেন যে সরকার দুর্নীতি পিক অ্যান্ড চুজ করছে কিনা, আপনি দেখবেন কি এই ব্যাপারে দুর্নীতির ব্যাপারে যে দেখুন, আমি 2008 সালে আমার মনে আছে প্রথম বেসিক ব্যাংকের বাচ্চুর কথা বলি, আমি আজিজ খানদের কথা বলি, অনেকের কথা বলি।